নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয়া লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, চাওয়া পাওয়া। শুরু করছি আজকের গল্প, চাওয়া পাওয়া। ডাক্তাররা ভরসা দিলেও ছেলে বউ কিছুতেই ভরসা পাচ্ছে না। ফেরার কথা তুললেই হাঁ হাঁ করে বলছে, না না বাবা, আপনি বুঝছেন না, এখনও আপনার যথেষ্ট দুর্বলতা রয়েছে, এখনও বেশ কিছুদিন রীতিমতো নিয়মে থাকা দরকার, বাড়ি গেলেই অনিয়ম হবে। ছেলে বউদের এতটা উৎকণ্ঠায় গিরিজাবাবু যে মনে মনে বেশ একটু গর্বের তৃপ্তি অনুভব করছিলেন না তা নয়, তার জেরেই হাসপাতালে থাকার বিরক্তিটাও সহ্য করে নিচ্ছিলেন। কিন্তু আর পারছেন না, অতিষ্ঠ লাগছে। এক আধ দিন নয়, পুরো 3 মাস কেটে গেল এই হাসপাতালের কেবিনে। গিরিজাবাবুর যা কেস, তাতে এতদিন হাসপাতালে থাকার কথা নয়। তাছাড়া রাখতে পারেই বা কজন? গিরিজাবাবুর ছেলেরা কৃতি বলেই পেরেছে, এখনও পারছে। কিন্তু গিরিজাবাবুই আর বরদাস্ত করতে পারছেন না এটা। ওরা পিতৃভক্ত বলেই তো আর গিরিজাবাবু অবোধ হতে পারেন না। ভগবানের দয়ায় ছেলেরা 2 টাকা ঘরে আনছে বলেই কি সেই টাকা এলোমেলো করে ঘরের বার করে দিতে হবে? আন্তরিক যন্ত্রের বৈকল্যে গিরিজাবাবু ভুগছিলেন কিছুদিন বটে, কিন্তু সেটাকে এ যাবৎ তেমন আমল দেননি। বলতেন, বুড়ো বয়সে অমন হয়, আরও কত হবে। তবে ব্যথা ধরার সময়টাতে কাবু না করে ছাড়ত না। তখন মনের জোরটা কমে আসত, আর ঠিক সেই কাবুর সময়ই চেপে ধরল ওরা। শেষ পর্যন্ত রাজি করিয়ে ছাড়ল। তারপর তো এই অপারেশন এবং হাসপাতাল বাস। গতকাল এই নিয়েই তর্ক করেছেন গিরিজাবাবু ছেলেদের সঙ্গে। তোমাদের সব কথাই তো এ পর্যন্ত শুনলাম বাপু, এবার আমার কথাটা তোমরা শোনো। শুনে বড় ছেলে কাল ঈষৎ রাগ দেখিয়ে গেছে, বলেছে, বেশ, আপনার যা ইচ্ছে করুন। গিরিজাবাবু অবশ্য মনে মনে হেসেছেন, ভেবেছেন, বাপু তোমাদের রাগ তো ওই দেখানোই, নইলে বাবার কথার প্রতিবাদ কি আর জীবনে করেছ? আজ সকালে সেই কথাটাই শুয়ে শুয়ে ভাবছিলেন গিরিজাবাবু। না, তার ছেলেরা বাপের কথার উপরে উঁচু কথাটি কখনো কয়নি। অসুখের ব্যাপারে অনিয়ম অত্যাচারের প্রশ্ন নিয়ে যা কিছু বাদ প্রতিবাদ করেছে, সে তো স্বাস্থ্যোন্নতির জন্যই। এখনও তার বাড়ি ফেরা নিয়ে যে এত টালমাটাল করছে, ওই একই কারণে। জানেন না কি? কিন্তু না, ওদের মতে আর মত দেবেন না গিরিজাবাবু, এবারে জোর করবেন। টাকা কি খোলাম কুচি? কেবিনের সামনের ছোট্ট 3 কোণা বারান্দায় রোগীর জন্য আরাম চেয়ার পাতা রয়েছে। ওটা কেবিনেরই আসবাবের অঙ্গ। ইচ্ছে করলেই ওখানে বসে দিব্যি সময় কাটানো যায়, কম্পাউন্ডের দেওয়াল ঘেঁষা ওই ঝাউ গাছগুলোর পাতা ঝিলমিল দেখে, কিংবা কৃষ্ণচূড়া গাছটার বসন্তের রক্তিম সমারোহ দেখে। উত্থান শক্তি ফিরে পাওয়া পর্যন্ত ওইখানেই বসেন গিরিজাবাবু। কেটেও যায় সময়। কিন্তু আজ আর ঘর থেকে বেরোননি, শুয়ে আছেন চুপচাপ। আজ আর উঠতে ইচ্ছে করছে না। সমস্ত ইচ্ছাশক্তি হরণ করে নিয়ে গেছে নার্স চন্দনা সেন। আহা ছিছি, সেসব কিছু না। নার্স রোগীর সেই চিরাচরিত ব্যাপারই নয়। চন্দনা সেনের বয়স 19 আর গিরিশবাবুর 69। চন্দনা তাকে দাদু বলে। খুব হাসি খুশি চটপটে মেয়ে। তার অধীনস্থ সমস্ত রোগীর সঙ্গেই তার আত্মীয়তা। কিছু না কিছু সম্পর্ক বন্ধনের সম্বোধন আবিষ্কার সে করবেই। গিরিজাবাবুকে বলে দাদু, পাশের ঘরের বুড়ি ভদ্রমহিলাটিকে বলে ঠান্দি, ওধারের বউটাকে বলে বৌদি। কথাবার্তায় ঘরোয়া সুর। রোগীকে যারা দেখতে আসে, তাদের কার সঙ্গে রোগীর কি সম্পর্ক, কার কি নাম, চন্দনার মুখস্থ হয়ে যায়। তাদের কথা নিয়ে ঠাট্টা কৌতুকও করে হয়তো রোগীর মন প্রফুল্ল রাখতে। কিন্তু ওর আজকের কৌতুকটা গিরিজাবাবুর কোনখানে ধাক্কা দিয়েছে সে যদি বুঝত নার্স চন্দনা সেন। কিন্তু সত্যিই কি শুধু কৌতুক? কোন কথায় কিভাবে কি উত্তর দিয়েছিল চন্দনা,
সেইটা আর একবার আদ্যপান্ত ভাবতে চেষ্টা করলেন গিরিজাবাবু। সকালের দুধ নিয়ে এসে দাঁড়ালো চন্দনা। এটা ওটা কি যেন বলল। গিরিজাবাবু অনুযোগ করে বললেন, আর তো পারা যাচ্ছে না। আমার ছেলেদের আতঙ্কটা একবার দেখেছ তো নার্স? ডাক্তারে পারমিশন দিচ্ছে, আমি বলছি দিব্যি ভালো হয়ে গেছি। ওদের আর আতঙ্ক কাটছে না। বাড়ি গেলেই অনিয়ম হবে, সেবার ত্রুটি হবে, তাহলেই ওদের বাবা ফুট করে মরে যাবে। চন্দনা দুধে চিনি মিশোতে মিশোতে হেসে উঠে বলল, তা ভালোই তো দাদু, ছেলেরা আপনাকে এত ভালোবাসে, এ তো আনন্দের কথা। আহা, আনন্দের কথা তো বুঝলাম, গিরিজাবাবু অসহিষ্ণুভাবে বললেন, কিন্তু আমার পক্ষে সেটা আর আনন্দের বিষয় হচ্ছে কি না সেটা বুঝতে হবে তো। আমি তো গ্যারেন্টি দিচ্ছি বেশ সেরে উঠেছি, আর অনিয়ম অত্যাচারও করব না। চন্দনা দুধের গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, এখন তো গ্যারেন্টি দিচ্ছেন, বাড়ি গেলে হয়তো বলতে শুরু করবেন, এটুকু হাঁটলে কিছু হবে না, ওটুকু খেলে কিছু হবে না। বলবো, বুঝলাম, তাই বলবো, গিরিজাবাবু হুঙ্কার দিয়ে উঠলেন। চিরকাল রোগী হয়ে থাকবো নাকি? বলি নার্স, অন্য দিকটাও তো দেখতে হবে। হাসপাতালে আমাকে তো আর অমনি থাকতে দিচ্ছে না, দৈনিক কতগুলি করে টাকা খসছে তার হিসেব রাখো। চন্দনা হেসে উঠল, সেই হিসেবে আর আমার কি দরকার? কিন্তু আপনারই বা কি দরকার দাদু? জোগাচ্ছেন তো আপনার ছেলেরা। হ্যাঁ, পরপর সব কথাগুলোই মনে পড়ছে গিরিজাবাবুর, সব উত্তর প্রত্যুত্তর। এ কথায় হঠাৎ মেজাজ গরম হয়ে গেল গিরিজাবাবুর। বললেন, তোমার কথাবার্তাগুলো তো বেশ মানুষের মতো নয় নার্স। ছেলেরা জোগাচ্ছে বলে আমার গায়ে লাগবে না? কি কষ্টে কত গায়ের রক্ত জল করে ওরা টাকা উপায় করছে, সে কথা আমি বুঝবো না? চন্দনা খালি দুধের গ্লাসটা গিরিজাবাবুর হাত থেকে ফিরিয়ে নিয়ে হেসে উঠে বলল, তা সে তো আপনি বুঝছেনই, কিন্তু তারা যদি এটাই সুবিধে বলে বোঝেন। সুবিধে? রীতিমতো চেঁচিয়ে উঠলেন গিরিজাবাবু। সুবিধে? সুবিধে মানে কি নার্স? তোমার এ কথার মানে কি? কি মুশকিল, চড়ছেন কেন দাদু? চন্দনা সেন একটু সামলে নিয়েছিল নিজেকে। সামলে নিয়ে বলল, মানে আর কি, ওরা মনে করেছেন আপনার এখানেই সুবিধে হচ্ছে। গিরিজাবাবু ধৈর্য রাখতে পারছিলেন না, চেঁচিয়েই যেন প্রতিপক্ষ সামনে রয়েছে এইভাবে বলতে লাগলেন, সে কথা তো আমি হাজারবার বলছি যে আর এখানে তিষ্ঠতে পারছি না আমি। বুঝলাম এখানে আমার খুব সেবা যত্ন হচ্ছে, কিন্তু মানুষের মন বলেও তো একটা জিনিস আছে। বাড়ি ছেড়ে, নাতিপুতিগুলিকে ছেড়ে কতকাল পড়ে থাকবো? তাছাড়া ডাক্তারে বলছে, অথচ ওরা মিথ্যে ভয়ে অনর্থক আমাকে জোর করছে। শুনে চন্দনা সেন জোরে হেসে উঠল। মিথ্যে ভয়টা তো সত্যির চাইতে জোরালো হবেই দাদু, নইলে সত্যি ভয় যেদিন পেয়েছিলেন ওরা, সেদিন কি আর মুখে কথাটি ছিল? শুধু মুখগুলি শুকিয়ে গিয়ে আমসি হয়ে গিয়েছিল। রাগ ভুলে তৃপ্তির হাসি হাসলেন গিরিজাবাবু। হ্যাঁ, স্পষ্ট মনে পড়ছে, হাসলেন তিনি, তৃপ্তির আর গর্বের হাসি। বললেন, ওই তো ব্যাপার। মা গেছে ও বছর, এখন বাপকে নিয়ে সর্বদা হারাই, নইলে আমি কি রোগকে গ্রাহ্য করবার ছেলে? ওরাই একেবারে ব্যস্ত হয়ে উঠল, এই বেলা চিকিৎসা করা দরকার, এই বেলা অপারেশন করা দরকার। তারপর এই ফৈজাত দেখো না, জেনারেল বেডে চলবে না, কেবিন চাই, আলাদা চাকর চাই, যাতে বাপের এতটুকুও কষ্ট না হয়। তা সেদিন খুব ভয় পেয়েছিল, কি বলো? আরও একবার পরিতৃপ্তির হাসি হাসলেন গিরিজাবাবু। কিন্তু চন্দনাও হাসল কেন? রহস্যময় হাসি। হেসে বলল, কোন দিন? গিরিজাবাবু নিতান্তই চটলেন। কোন দিন মানে? ওই তো বললে নিজেই, অপারেশনের দিন ওদের মুখগুলি শুকিয়ে আমসি হয়ে গেছিল। চন্দনা দুধের গ্লাসটা নামিয়ে রেখে চলে যেতে যেতে মুচকি হেসে বলে গেল, সেদিনের কথা তো বলিনি। বলেছিলাম অপারেশনের পরে যেদিন আপনার প্রথম জ্ঞান হলো, অক্সিজেন বন্ধ করা হলো, ডাক্তার বললেন ক্রাইসিস কেটে গেছে। গিরিজাবাবু প্রায় ধমক দিয়ে উঠলেন, নার্স, চলে যেও না, দাঁড়াও, অমন উল্টোপাল্টা কি বলছো, বুঝিয়ে দিয়ে যাও। যেদিন জ্ঞান হলো সেদিন কিসের ভয়?
কি মুশকিল। শেষ হুলটি বিধিয়ে দিয়ে চলে গেল চন্দনা। আপনি যে দেখছি একেবারে ছেলে মানুষ, কি ভয় বুঝলেন না? যে ভয়ে দৈনিক 22 টাকা খরচ করতেও গায়ে লাগে না, সেই ভয়ে। চন্দনা চলে যাওয়া পর্যন্ত আর উঠতে পারেননি গিরিজাবাবু। স্তম্ভিতের মতো বিছানায় পড়ে রয়েছেন। রোগশয্যার পাশে দেখা ওদের উদ্বিগ্ন মুখের রেখাগুলোর ভাষা হাতড়াচ্ছেন মনে মনে। যে রেখাগুলি দেখলে চৈতন্য অচৈতন্যের মধ্যেও বুকটা আনন্দে, আবেগে, গর্বে, পুলকে ভরে উঠত গিরিজাবাবুর। বুকের সেই ভরাট ভাবটা কোথায় গেল? একটা বাচাল মেয়ের বাজে তামাশায় সমস্ত পৃথিবীটাই কি ফাঁকা ফাঁকা লাগছে? একটা বাচাল মেয়ের বাজে তামাশায় সমস্ত পৃথিবীটাই ফাঁকা ফাঁকা লাগছে কি জন্য? দাদা, আজ বাইরে বেরোননি যে? চমকে উঠে বসলেন গিরিজাবাবু। ডাকে কে? দরজায় দাঁড়িয়ে পাশের কেবিনের বুড়ি ভদ্রমহিলা, চন্দনার ঠান্দি। বিধবা, পাতলা শুকনো চেহারা, চুল ছোট ছোট করে কাটা, কথায় প্রাদেশিক টান। গিরিজাবাবু যখন বারান্দার আরাম চেয়ারে গিয়ে বসেন, মাঝে মাঝে দেখা হয় মহিলাটির সঙ্গে। তিনিও উদয়স্ত ওই বাইরেই থাকেন, কিন্তু এমন কিছু আলাপ হয়নি। এক আধ দিন সামান্য দু একটা কথা। ভদ্রমহিলা আবার প্রশ্ন করলেন, শরীর ভালো আছে তো? হ্যাঁ, ভালোই আছে, ঠেলামারাভাবে বললেন গিরিজাবাবু। কিন্তু পাশের কেবিন যেন গল্প করতেই উৎসুক। আমি বলি, রোজ দাদাকে দেখি ইজি চেয়ারখানায় বসে থাকতে, আজ কি হলো? তা ভালো আছেন, ভালো কথা। আপনাদের পুরুষ ছেলের প্রাণ কত দামি, একটুতেই ভাবনা ধরে। আমাদের মতো পোড়া জানতো নয়। হঠাৎ যেন খেঁকিয়ে উঠলেন গিরিজাবাবু। দামি মানে? দামি মানে কি? বুড়ো হলে কেউ দামি নয়। ভদ্রমহিলা কিন্তু এ ধমকে দমলেন না। আন্তরিক দরদের সুরে বললেন, সে কথা আর যে বলে বলুক দাদা, আপনার বলা সাজে না। আপনার ছেলে বউয়ের তুলনা এ কালে নেই। দেখছি তো এই 1-1.5 মাস, শুনি আপনি আরও 2 মাস হলো এসেছেন। ছেলেরা কি আপনার এতটুকুও অসন্তুষ্ট হয়েছে? পয়সাকে পয়সা জ্ঞান করছে না, সোনার চাঁদ ছেলে সব। এমন সন্তান মানুষ করাও সার্থক। আর আমার পোড়া অদৃষ্টের কথা কি বলবো দাদা? বললে আকাশে থুতু ছোড়া বই তো নয়। টাকার গাদা রেখে গেছেন কর্তা, আর নতুন বাজারে অত বড় পেতল কাঁসার দোকান। কিন্তু বুড়ো মায়ের জন্য যে টাকা খরচ হচ্ছে, তাতেই ওদের বুক ফেটে যাচ্ছে। রোজ বলছে, এবার তো বেশ বল পেয়েছ, আর হাসপাতালে পড়ে থাকা কেন? আচ্ছা দাদা বলেন তো, এখুনি বাড়ি ফিরলে আর আমার তাওত তরিপথ হবে? অথচ এত বড় অস্তরটা হলো, এখনো হঠাৎ দাঁড়ালে পা কাঁপে, মাথা ঘোরে। তা ওরা বিশ্বাস করে না। বড় বউ আবার কাল বলে গেল, মা আপনি বাড়ি নাই, বাড়ি যেন ফাঁকা, আর আপনার নাতি নাতনিগুলোরে তো আর সামাল দিতে পারছি নে। বুঝলেন দাদা, এসব ছল নয়, মন কাড়া মিষ্টি কথা কয়ে ভিজোতে চায় আমারে। গিরিজাবাবু একটু অবাক হয়ে বলে উঠলেন, বাড়ি যেতে আপনার ইচ্ছে করে না? তা দাদা, সত্যি বলবো, তেমন ইচ্ছে করে না। এ তবু আপনাদের 5 জনারে দেখে শুনে একরকম আছি ভালো। বাড়িতে বুড়িকে কে পৌঁছে বলেন? আপনার মতন কপাল করে তো আসি নাই। বেঁচে থাকুক আপনার ছেলেরা, রাজা হোক। একালে বুড়োর জন্য এতটা কে করে? আচ্ছা দাদা চলি, বুড়ো বয়সের রোগ, বকলাম খানিক বকবকিয়ে। শোন আপনি। ভদ্রমহিলা চলে গেলেন। গিরিজাবাবু কিছুক্ষণ বিহ্বল হয়ে বসে রইলেন। তারপর কখন এক সময় যেন শুয়েও পড়লেন। কিন্তু এত আশ্বাস আর এমন উৎকৃষ্ট নজির দেখে শুনেও বুকের সেই ফাঁকা ফাঁকা ভাবটা কাটল না কেন? সংসারের অভিজ্ঞতায় চুল পাকিয়ে ফেলা এই বৃদ্ধা ভদ্রমহিলার কথার চাইতেও সেই কথার ওজন জ্ঞানহীন চটুল বাচাল মেয়েটার কথাই সত্যি বলে মনে হতে চাইছে কেন? কেন বারবার স্মরণ করতে চেষ্টা করছেন ওর ছেলে বউয়ের মুখে কোন মুহূর্তে আশার ছাপ দেখেছিলেন আর কোন মুহূর্তে হতাশার? চন্দনা সেন কি সম্পূর্ণ দায়ী, না নিমিত্ত মাত্র? শেষ হলো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প চাওয়া পাওয়া।
গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।